লন্ডনে ইউনূস তারেক প্রত্যাশিত ১.৫ ঘণ্টার বৈঠক, নির্বাচন সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আন্তরিক আলোচনা। ঈদের পর প্রথম শুক্রবার রাজধানীর বাজারে ক্রেতা কম, মাছ ছাড়া কমেছে বেশ কিছু পণ্যের দাম। ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। যুক্তরাজ্য সফররত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল আলোচিত বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে। লন্ডনের স্থানীয় সময় সকাল ৯টায়, বাংলাদেশ সময় দুপুর ২টায় পার্ক লেনের হোটেল ডরচেস্টারে এই বৈঠক শুরু হয়। স্থানীয় সময় সকাল ১০:৩০, বাংলাদেশ সময় ৩:৩০ পর্যন্ত চলে এই বৈঠক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হোটেল ডরচেস্টারে পৌঁছালে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান তাকে স্বাগত জানান। প্রেস সচিব শফিকুল আলম, লন্ডনে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন এ সময় উপস্থিত ছিলেন। স্বাগত জানিয়ে তারেক রহমানকে হোটেলে নিয়ে যান প্রধান উপদেষ্টার কর্মকর্তারা। এরপর শুরু হয় বহুল কাঙ্ক্ষিত সেই বৈঠক। ডক্টর ইউনূস ও তারেক রহমানের সঙ্গে বৈঠকে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একান্ত বৈঠকে বসেন তারেক রহমান। ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের বৈঠকটি দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে একটি টার্নিং পয়েন্ট হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। এদিকে ডরচেস্টারে হোটেলের সামনে জড়ো হয়েছেন বিএনপি নেতাকর্মীরা। বাংলাদেশের জাতীয় নির্বাচনী রোডম্যাপ নিয়ে সম্প্রতি অন্তর্বর্তী সরকার ও বিএনপির মধ্যে দূরত্ব রয়েছে। এমন বাস্তবতায় বৈঠক ঘিরে সবার চোখ এখন লন্ডনে। দর্শক, এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের বৈঠক নিয়ে ব্রিফ করছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। চলে যাচ্ছি সেখানে। আমরা তো নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগোচ্ছি। সবাই আমরা চাই দেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি, আমরা ঐক্যবদ্ধভাবে সেই কাজটা করব। শুধু নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরেও বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা সবাই ঐক্যমত হয়েছি, সেটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। একজন প্লিজ উনি বলুন। সংস্কার নিয়ে যে দীর্ঘ আলোচনা হচ্ছিল, সেই সংস্কার বিষয়ে বিএনপির পক্ষ থেকে বা তারেক রহমান সাহেবের পক্ষ থেকে আপনারা কিভাবে রিঅ্যাক্ট করেছেন? যে আবার স্যার আমি শুনি, যে সংস্কার নিয়ে যে বর্তমান সরকারের যে একটা বিশাল রূপরেখা তৈরি হয়েছে, একটা বিশাল তালিকা, সেই তালিকা নিশ্চয়ই আজকে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। যে সংস্কার বিষয়ে আপনাদের মতামত কি? বিএনপি কিভাবে সেটাকে? না, এটা তো পরিষ্কার। এটা এখানে না বোঝার কোনো কারণ নাই। বিষয়টা হচ্ছে সংস্কার। চিফ অ্যাডভাইজার সাহেব, তারেক রহমান সাহেব, আমরা সবাই একই কথা বলছি। যে বিষয়গুলোতে ঐক্যমত হবে সেগুলোতে সংস্কার হবে, তাই না? তো সংস্কারের বিষয়টা একটা চলমান প্রক্রিয়া। এমন না যে আজ সব সংস্কার এখন শেষ হয়ে যাবে। এটা নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে যেখানে ঐক্যমত হবে, আর নির্বাচনের পরেও সংস্কার অব্যাহত থাকবে। কারণ আমরা যেই দেশ গড়ার প্রত্যয় নিয়েছি, সংস্কারের প্রয়োজনীয়তা সবাই অনুভব করছে এখানে। সুতরাং আগে পরে সংস্কার চলতে থাকবে। তারেক রহমান দীর্ঘদিন ধরে এখানে অবস্থান করছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছেন ওনার দেশে ফিরতে কোনো বাধা নেই। ওনার এই ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কিনা বা কবে দেশে ফিরতে পারে? এই ব্যাপারে আলোচনার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না। তারেক রহমান সাহেব যখনই ইচ্ছা উনি দেশে ফিরে যেতে পারবেন। সুতরাং এটা সিদ্ধান্ত উনি নেবেন সময় মতো। আমি একটা প্রশ্ন করতে চাই। আমার প্রশ্ন আছে যে শেখ হাসিনার যে এই যে হত্যাযজ্ঞ, সেই হত্যাযজ্ঞের যে বিচার প্রক্রিয়া, সেই বিচার প্রক্রিয়ার সাথেও কিন্তু একটা বিষয় জড়িত। তিনি বলেছেন যে তার সময় অর্থাৎ নির্বাচনের আগেই শেখ হাসিনার যে বিচার প্রক্রিয়া তিনি শেষ করতে চান এবং পরবর্তী তাকে ফিরিয়ে আনার ব্যাপারে তিনি সিদ্ধান্ত নেবেন। এই ব্যাপারে আলোচনা হয়েছে কিনা, এবং যদি সেটা হয়ে থাকে তাহলে সেটাও এই নির্বাচনের রূপরেখার সাথে এটা কোনো প্রভাব ফেলবে কিনা? যৌথ বিবৃতিতে এর উত্তর দেওয়া আছে। সংস্কার এবং বিচার দুই বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি কথা বলা হয়েছে এবং আমরা মোটামুটি কনফিডেন্ট যে এই অগ্রগতি আমরা নির্বাচন আগেই দেখতে পাবো। সম্পন্ন করা যাবে। রাজনৈতিক দল এনসিপি নির্বাচন কমিশন সংস্কার ছাড়া নির্বাচনে যাবে না বলে ঘোষণা করেছে। এই ব্যাপারে এখানে আলোচনার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি। এটা স্যার বলেন কি হয়েছে?
সকল দলের সম্মতিক্রমে নির্বাচনটা অনুষ্ঠিত হবে। আমরা সেরকমই চাচ্ছি। নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনের অধীনে নতুন রাজনৈতিক দল নির্বাচনে যাবে না বলছে, এটা নিয়ে কোনো আলোচনা হচ্ছে? এটা ওনাদেরকে জিজ্ঞেস করেন। এটা যার প্রত্যেকটি দলের নিজস্ব মতামত আছে, তবে আমরা সকলকে নিয়ে নির্বাচনটা করতে চাচ্ছি। আচ্ছা, তাহলে কি আমরা বলতে পারি যে এপ্রিলে যে ঘোষিত যে নির্বাচনের রূপরেখা, তাহলে সেখান থেকে সরকার কিছুটা সরে আসতে চাচ্ছে বা আসবে? যৌথ ঘোষণায় এই বিষয়টি সুস্পষ্টই বলা আছে। আপনারা শুনেছেন, যদি সকল কাজ সময় মতো আমরা করতে পারি এবং বিচার ও সংস্কারের ব্যাপারে পর্যাপ্ত অগ্রগতি হয়, তাহলে নিশ্চয়ই সেটা করা যেতে পারে। এখানে আমি একটু অ্যাড করি যে ইয়ের সাথে, যে মিটিংটা প্রথমে আমাদের দুই সাইডের ডেলিগেশনের সাথে হয়েছে এবং পরবর্তীতে 1 to 1 ওনারা দুজনে দীর্ঘ সময় আলোচনা করেছেন। আপনারা কি সন্তুষ্ট? নিশ্চয়ই সন্তুষ্ট। শুধু আমরা তো বলছি নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরও দেশ গড়ার ক্ষেত্রে আমরা সবাই একসাথে কাজ করতে হবে, নতুন বাংলাদেশ করতে হবে। আর সন্তুষ্ট না হলে তো যৌথ ঘোষণা আসবার কথা নেই। এখন যে বিচার প্রক্রিয়া চলছে বিগত সরকারের বিভিন্ন, আপনি একবার কোশ্চেন করেছেন প্লিজ। না আরেকটা লাস্ট কোশ্চেন নিব, লাস্ট একটা কোশ্চেন নিব। জি, জাতীয় ঐক্যমত্যের সরকার গঠনের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি? না, এটা তো নির্বাচন পরবর্তী সিদ্ধান্ত, যারা নির্বাচিত হবে তাদের সিদ্ধান্ত, সুতরাং এখানে তো আলোচনা হওয়ার কিছু নাই। দর্শক, লন্ডনে অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের অনুষ্ঠিত বৈঠক নিয়ে ব্রিফ করছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। ঈদের পর প্রথম শুক্রবার বাজারে ক্রেতা সমাগম বেশ কম। মাছ ছাড়া নতুন করে কোনো পণ্যের দাম না বাড়লেও কমেছে বেশ কিছু পণ্যের দর। সরবরাহের অজুহাতে বেশিরভাগ মাছের দাম কেজিতে 100 টাকা বেড়েছে বলে জানান বিক্রেতারা। মাছ কিনতে এসে হিমশিম অবস্থা সাধারণ মানুষের। ইলিশের দামও অস্বাভাবিক বলে দাবি তাদের। দু একটি সবজি ছাড়া কমেছে বেশিরভাগ সবজির দাম। কেজিতে 10 থেকে 15 টাকা কমের কথা বলছেন ক্রেতারা। ক্রেতা চাহিদা কম থাকায় নতুন করে বাড়েনি চিনি, তেল, ডাল সহ বেশিরভাগ নিত্যপণ্যের দাম। তবে হাতের নাগালেই আছে মুরগির দাম। কেজিতে 15 থেকে 20 টাকা কমে ব্রয়লার 150 টাকা কেজি এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 250 টাকা কেজিতে। অপরিবর্তিত রয়েছে সব ধরনের চালের দাম। মাছের দাম ঈদের আগে থেকে ঈদের পরে প্রতি মাস সব মাছ 100 টাকা করে বাড়ছে। মাছ মনে করেন জালেরা তো ঈদের দিন ধরে না গিয়া, আর মাছও কম, এই জন্য 100 টাকা সব মাছ কেজিতে বেশি। পেঁপের আগের ছিল 20 টাকা, এখন হলো 30 টাকা। আবার পটলটা ছিল 30 টাকা, এখন হলো 40 টাকা। সেম অবস্থা কাঁচামরিচের আগে ছিল, এখন আজকে কিনলাম কেজি 60 টাকা, আগে ছিল একটু কমছে, কাঁচামরিচটা 80 টাকা ছিল। করোনা ভাইরাসের নতুন উপধরন ওমিক্রন XBB-তে আক্রান্ত রোগী বাড়ছে। সেই সঙ্গে প্রতি বছরের মতো এই সময় বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। করোনা ও ডেঙ্গু ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। প্রতিবেশী ভারত সহ বিশ্বের কয়েকটি দেশে বাড়ছে করোনার সংক্রমণ। দেশেও বাড়ছে করোনার নতুন উপধরন ওমিক্রন XBB-তে আক্রান্ত রোগীর সংখ্যা। এমন পরিস্থিতিতে করোনা ভাইরাসের নতুন করে ছড়িয়ে পড়া ঠেকাতে বুধবার 11 দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ঈদের লম্বা বিরতি শেষে রাজধানীতে ফিরছে মানুষ। কর্মচাঞ্চল্য ফিরে পাচ্ছে মহানগরী ঢাকা। তবে রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল, বাজার কিংবা রাস্তাঘাটে যারা চলাচল করছেন তাদের অধিকাংশই মানছেন না স্বাস্থ্যবিধি। মাস্ক ব্যবহারের ক্ষেত্রেও রয়েছে অনেকের অনীহা। সরকার বা ডাক্তাররা যেভাবে বলে সেই স্বাস্থ্যবিধি আমাদের অনুকরণ করা উচিত। অনেকগুলো জীবাণু যেরকম এসে ছড়াইতেছে, সেই কারণে মাস্ক পরা আমি মনে করি সবারই পরানো উচিত। আমি তো ভুল করেছি, আপনাদের মাধ্যমে সবাইকে সচেতন করছি, সবাই যেন মাস্কটা ইউজ করে। বিশেষজ্ঞরা বলছেন এখনই আতঙ্কিত হওয়ার কারণ না থাকলেও সচেতন হওয়ার প্রয়োজন আছে। মানুষ স্বাস্থ্যবিধি মেনে না চললে আবারও দেখা দিতে পারে বিপর্যয়। একজন থেকে একজনে ছড়িয়ে পড়লে কিন্তু সেটা হলো আক্রান্তের সংখ্যা বাড়বে। যাতে ছড়িয়ে না পড়ে সেই জন্য কিন্তু স্বাস্থ্যবিধি মানাটা দরকার। এই জন্য সতর্ক করা দরকার যে এখনও কিন্তু আমাদের ওই পর্যায়ে যায়নি। আক্রান্ত যা আছে সে নিয়ন্ত্রণের মধ্যেই আছে, কিন্তু বিশ্ব অন্যান্য দেশে বেড়ে যাচ্ছে দেখে আমরা আগাম সতর্কবার্তা দিচ্ছি স্বাস্থ্যবিধি মানার জন্য। এটা মানলে কিন্তু সংক্রমণটা কম হবে। পাশাপাশি দেশে বেড়ে চলা ডেঙ্গু ভাইরাসের আক্রমণ ঠেকাতেও সচেতনতাই প্রধান হাতিয়ার বলছেন এই স্বাস্থ্য বিশেষজ্ঞ। চেষ্টা করতে হবে সবসময় মশারির নিচে থাকা, আর সর্বোপরি বৃষ্টির পানি যেন ওই যে গাছপালা বা ফুলের টব অথবা বাসার আনাচে কানাচে ময়লা আবর্জনা এগুলো না থাকে সেগুলোর দিকে খেয়াল রাখা।
করোনা কিংবা ডেঙ্গু উপসর্গ দেখা দিলেই ডাক্তারের পরামর্শ নেয়ার আহ্বান বিশেষজ্ঞদের। পাশাপাশি রোগটি যাতে ছড়িয়ে না পড়ে সে বিষয়ে সচেতন হতে হবে রোগী ও পরিবারকে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। ক্রিকেটের খবর। দীর্ঘমেয়াদে দায়িত্ব পেলে দল নিয়ে পরিকল্পনা করা যায়, মন্তব্য জাতীয় দলের নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের। 1 বছরের দায়িত্বে ওয়ানডে দলকে গুছিয়ে আনতে চান এই অলরাউন্ডার। মিরাজ জানান, শান্তকে বাদ দিয়ে তাকে অধিনায়ক করায় তার সাথে কোনো সমস্যা হবে না। শ্রীলঙ্কা সফরের লক্ষ্য তার সিরিজ জয়। বেশি লং টাইম থাকলে তো ভীষণটা ভালো থাকে, যেহেতু ওডিআই সামনে ওয়ার্ল্ড কাপ। সো এখন ডিপেন্ড করে আমাদের, যেহেতু একটা বছরে আমাদের ওডিআই অনেকগুলো খেলা আছে, সো আমাদের এখন সময় এসেছে ওডিআই টিমটা একটা জায়গায় দাঁড় করানো। শান্ত আর আমি তো ছোটোবেলা থেকে একসাথেই ক্রিকেট খেলেছি, আন্ডার 15 থেকে আমরা একসাথে আছি। তা আমাদের কাছে যে জিনিসটা মনে হয় যে ক্যাপ্টেন ডাজেন্ট ম্যাটার। অবশ্যই লক্ষ্য থাকবে সিরিজ জেতা ফার্স্টে, এবং যেহেতু আমরা ওডিআইতে অনেক দিন পর খেলছি এবং ফার্স্ট ম্যাচটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায়, 5টায় থাকছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।